স্বাগতম এডুল্যাবের নিয়মিত অনলাইন ক্লাসে। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা। সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ব্যবস্থাপনা নীতি একটি টপিকস। আমরা আজকে এই ব্যবস্থাপনা নীতিগুলো নিয়ে আলোচনা করব। পাঠ পরিচালনায় আছি আমি কামনাশিস দেবনাথ, প্রভাষক ব্যবস্থাপনা, চাঁদপুর সরকারি মহিলা কলেজ। যেটা জানবো সেটা হচ্ছে ব্যবস্থাপনার উন্নয়নে যেই দুজন প্রধান দিকপাল যারা ব্যবস্থাপনার প্রণয়নে বা উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে একটু জানবো। প্রথমে ওনার নাম হচ্ছে হেনরি ফেয়ার, যিনি হচ্ছে যাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আর দ্বিতীয় হচ্ছে ফ্রেডরিক উইনস্টন, ওনাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আমরা আজকে ব্যবস্থাপনা নীতিমালা নিয়ে এই দুইজন ব্যক্তি ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন নীতি প্রয়োগের মাধ্যমে কিভাবে ব্যবস্থাপনার কার্যটাকে আরো সুচারু বা সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় সেদিকে দৃষ্টি দিয়েছেন। তো ফ্রেডরিক উইনস্টন টেইলর মূলত বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা চালু করেন এবং তার মূল কথা ছিল যে কিভাবে ফার্স্ট লাইন ম্যানেজারদের কাজকে বিজ্ঞান ভিত্তিক করে যথেষ্ট উন্নতি করা যায়, যাতে তারা তাদের কাজটা খুব সুন্দরভাবে করতে পারে এবং আরো এফিশিয়েন্টভাবে সে কাজটা সম্পাদন করতে পারে, সেদিকেই চেষ্টা করা হয়েছে। আমরা দেখব হেনরি ফেওলের নীতিমালা, ব্যবস্থাপনা নীতিমালা সম্পর্কে জানবো। তো হেনরি ফেওল সবচেয়ে বড় অবদান রেখেছেন এই ব্যবস্থাপনার নীতি প্রণয়ন করতে। তিনি 14 সুনির্দিষ্ট নীতি করেছেন বা উপস্থাপন করেছেন ব্যবস্থাপনার আধুনিক সময় পর্যন্ত সব ব্যবস্থাপকগণ করে থাকে বা প্রয়োগ করে থাকে ব্যবস্থা কার্য পরিচালনায়। তো 1841 সালে তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পরিবার সহ ফ্রান্সে পাড়ি জমান এবং তিনি একজন খনি প্রকৌশলী। তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে তার যেই খনি ইঞ্জিনিয়ারিং যেই জ্ঞানটা ছিল সেটার ব্যবহার করে এবং তার ব্যবস্থাপনা করতে গিয়ে একটা খনি ফার্মে, কয়লা খনিতে ব্যবস্থাপনা পরিচালনা করতে গিয়ে যেই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বা অর্জন করেছেন, সেই আলোকেই তিনি এই 14টা নীতি এবং সুনির্দিষ্ট 5টা কার্যাবলীর কথা বলেছেন, যেটা সর্বজনীন। তিনি বলেছেন এটা ব্যবস্থাপনা সকল ক্ষেত্রেই সর্বজনীন। তিনি তার দীর্ঘ সময়ে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যাড জেনারেল 1916 সালে এই বইটি লিখেন, যার মধ্যেই এই ব্যবস্থাপনা সম্পর্কিত সকল ধরনের বিষয়গুলো ছিল এবং এই বইটির ব্যাপক চাহিদা বা ব্যাপক আলোড়নের ভিত্তিতেই 1949 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে বইটি প্রকাশিত হয় এবং বর্তমান অবধি এই বইটির যেই ধরনের ব্যবস্থাপনা কার্য সম্পাদনে যে ধরনের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে সেটা দেখার চেষ্টা করা হয়। তো এই পর্যায়ে আমরা জানবো যে আমাদের যে আজকের টপিকসের মূল বিষয় সেটা হচ্ছে কি ব্যবস্থাপনা নীতি বা আদর্শ সমূহ। কি ব্যবস্থাপনা এই নীতি বা আদর্শ সমূহ বলতে কি বোঝায়? ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কতিপয় সাধারণ নির্দেশিকা, নিয়ম পদ্ধতি বা আদর্শ, একেই ব্যবস্থাপনা নীতি বলা হয়। ব্যবস্থাপনা নীতি মূলত ব্যবস্থাপকদের যে কার্যটা আরও যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে সেই সম্পর্কিত কয়েকটা দিক নির্দেশনা, বাট এটা বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে কিন্তু পরিবর্তিত হয়। এখানে আমরা মূলত হেনরি ফেওলের 14টা নীতি সম্পর্কে জানবো আজকে, কারণ এই আমাদের এইচএসসি এই ব্যবস্থাপনা বইটিতে বা এই কোর্সটিতে এই অধ্যায় থেকে ব্যবস্থাপনা নীতির প্রশ্নগুলোই বেশি আসে। এই অধ্যায়ে যে অন্যান্য প্রশ্ন আছে তার থেকে ব্যবস্থাপনা নীতি প্রশ্নটা প্রত্যেক পরীক্ষায় থাকে এবং এই নীতিগুলো বলতে শুধু এই হেনরি ফেওলের 14টা নীতি এইগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, এই 14টা নীতি থেকেই প্রশ্ন আসে। তো আমরা দেখি এই নীতিগুলো কি কি।
প্রথমে যেই নীতির কথা বলা আছে সেই নীতি হচ্ছে কার্য বিভাজনের নীতি, মানে ডিভিশন অফ ওয়ার্ক, যে সকল কার্যাবলীকে ছোট ছোট অংশে ভাগ করা। মানে একটা প্রতিষ্ঠানে যেই কাজগুলো থাকবে সম্পূর্ণ কাজগুলোকে ছোট ছোট কাজ ভাগ করে সেটা একটা কর্মীকে সম্পূর্ণ কাজ হিসেবে ভাগ করে দেওয়া, এবং এই কাজটা নির্দিষ্ট এবং সুস্পষ্ট করতে হবে কর্মীদেরকে, যে কর্মীরা যাতে তার কাজটা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত থাকে, যে তার কাজটা কি, তার দায়িত্ব কতটুকু, সেই সম্পর্কে সে যাতে বুঝতে পারে যে এই কাজ এই অংশটুকুই তার অ্যাজ এ হোল ওয়ার্ক। তো এই একটা কাজ যখন বারবার, একই ধরনের কাজ যখন বারবার করবে, সেই কাজ করার কারণে কি হবে, কর্মীদের কর্মদক্ষতা বাড়বে, এবং এই কর্মদক্ষতা বৃদ্ধির কারণে কর্মীদের মধ্যে কি এই ওয়ার্ক স্পেশালাইজেশনটা তৈরি হবে, আর এই ওয়ার্ক স্পেশালাইজেশনটাই প্রোডাক্টিভিটি বা আউটপুট বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। আবার এটা অন্যদিকে তত্ত্বাবধান ও জবাবদিহিতা করতেও সহজ হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য, কারণ সে যদি তার যেই এই অধস্তন কর্মকর্তার কাজটা কি, দায়িত্ব সম্পর্কে অবগত থাকে, যে তার কাজটা এতটুকু, সেটা সম্পর্কিত পরবর্তীতে ফিডব্যাক নিতে তার সহজ হবে। তো আমরা জানি যে অ্যাডাম স্মিথ, ফাদার অফ ইকোনমিক্স, তিনি এই ডিভিশন ওয়ার্ক সম্পর্কে 1976 সালে তার বইতে উল্লেখ করেছেন, যে বইটি ছিল অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। এই বইটিতে তিনি ডিভিশন অফ লেবার নামে একটি অংশে বলেছেন যে অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য কোনো অর্গানাইজেশন অথবা সোসাইটিকে কি এই কাজগুলো কি ভাগ করে দিতে হবে। তো এই কার্য বিভাজন নীতিটা মূলত ওই অ্যাডাম স্মিথের ধারণা থেকেও ও ও এসেছে। তো দ্বিতীয় যেই নীতি সেটা হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বে ভারসাম্য। মানে কর্তৃত্ব কি, আদেশ নির্দেশ দান এবং পুরস্কার ও শাস্তি দেওয়ার বৈধ ক্ষমতা। মানে আমি আমার অধস্তন কর্মীদেরকে আদেশ দিতে পারবো, নির্দেশ দিতে পারবো, আমার তার কাছ থেকে কাজ আদায় করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই হচ্ছে কি কর্তৃত্ব। আর অন্যদিকে দায়িত্ব বলতে কি বোঝায়, সন্তোষজনকভাবে কোনো কাজ করার বাধ্যবাধকতা। মানে আমার এই কাজের প্রতি দায়বদ্ধতা, আমাকে এই কোম্পানিতে অথবা এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে আমার এই অংশটুকু সম্পাদন করার জন্য বা এই কাজটা করার জন্য, সেই সম্পর্কে উপলব্ধি বা সেই সম্পর্কে বোধ। তো এই কর্তৃত্ব দায়িত্বে অবশ্যই ভারসাম্য থাকতে হবে, যাতে পাওয়ার এবং রেসপন্সিবিলিটি এই দুইটার মধ্যে যাতে ভারসাম্য থাকে। যেমন যদি কাউকে কর্তৃত্ব বেশি দেওয়া হয় দায়িত্বের তুলনায়, তাহলে সেক্ষেত্রে কি সে ক্ষমতার অপব্যবহার করবে, স্বেচ্ছাচারী হয়ে উঠবে। আর অন্যদিকে যদি তাকে দায়িত্ব দেওয়া হলো কিন্তু তার প্রয়োজনীয় কর্তৃত্ব প্রদান করা না গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে, সে তার দায়িত্বটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না। সে তার কাজ করার ক্ষেত্রে হয়তোবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করার ক্ষেত্রে অথবা কাজটা করিয়ে নেওয়ার ক্ষেত্রে হয়তোবা করতে পারবে না, যদি তাকে সেই ধরনের কর্তৃত্ব দেওয়া না হয়। তার মানে হচ্ছে যদি কোনো একটা অডিট ফার্মে সে অডিট করতে যায়, তো সেক্ষেত্রে কিন্তু নিরীক্ষকের একটা দায়িত্ব থাকে, যে তার সে সম্পূর্ণ প্রতিষ্ঠানেরই নিরীক্ষা করার তার কর্তৃত্ব থাকবে। সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নথি বা দলিল সেগুলো কিন্তু সে চাইতে পারবে বা নিরীক্ষণ করতে পারবে। এক্ষেত্রে এই পূর্ণ তাকে স্বাধীনতা দিতে হবে। সেটাই এখানে বলা হয়েছে, যাতে কি একটা ভারসাম্য, ব্যালেন্স থাকে, কাউকে যাতে কোনোটা বেশি প্রদান করে না দেওয়া হয় তার তুলনায়। তারপরে যেটা হচ্ছে নিয়মানুবর্তিতা, মানে ডিসিপ্লিন। প্রতিষ্ঠানে নির্ধারিত নিয়ম নীতি মেনে চলা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যথাযথ আচরণ, শ্রদ্ধাবোধ, আনুগত্য ও সম্মান প্রদর্শন। মানে আমরা প্রতিষ্ঠানে যে বিভিন্ন ব্যক্তি থাকে, যে ঊর্ধ্বতন থাকে, ইভেন আমাদের অধস্তন থাকে, তাদের প্রতি একটা কি যথাযথ আচরণ করতে হবে, তাদেরকে রেসপেক্ট দিতে হবে। আবার প্রতিষ্ঠানে যেসব নিয়ম নীতি রুলস থাকে সেই রুলসগুলোও কিন্তু মেনে চলতে হবে। একটা প্রতিষ্ঠানে হয়তো বা একটা নিয়ম থাকে যে কখন অফিসে প্রবেশ করতে হবে বা কখন বের হতে হবে, সেই টাইমটাই কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে, আর যেটা প্রত্যেকটা কর্মীকেই কি মেনে চলতে হয়। সেই কিন্তু এটার ব্যত্যয় ঘটলেই কিন্তু প্রতিষ্ঠান কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে। যেমন আমাদের এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বলি, যে চাঁদপুর সরকারি মহিলা কলেজে কি ড্রেস কোড অবশ্যই স্টুডেন্টদের মেনটেন করতে হয়, এবং সেই সাথে কি কলেজ চলাকালীন সময়ে সে মোবাইল ব্যবহার করতে পারে না, এটা একটা কি রুলস। আবার কলেজ শেষ না হওয়া পর্যন্ত কলেজ প্রাঙ্গণ কি পরিত্যাগ করতে বা প্রস্থান করতে পারবে না কোনো স্টুডেন্ট। তো এগুলো হচ্ছে কি রুলস, এবং এই রুলসগুলো অবশ্যই মেনে চলতে হয়। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিছু রুলস থাকে, সেটাও কি প্রতিষ্ঠানের সকল কর্মীদেরকে মেনে চলতে হয়।
তো এই পর্যায়ে হচ্ছে আদেশের ঐক্য, খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা নীতি। এটা খুব আসে পরীক্ষায়, যে আদেশের ঐক্য কি। তো কোনো কর্মী একজন মাত্র নির্বাহীর অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে। যে এখানে এখন দেখা যাচ্ছে যে লাইন অফ অথরিটিটা কেমন, যে একজন কর্মী কিন্তু একজনই বস, একজন বসের অনেকজন কর্মী থাকতে পারবে, কিন্তু সে একজন কর্মী কিন্তু সে অর্ডার নেবে একজন থেকে। এটাই ছিল এই নীতির মূল উদ্দেশ্য বা মূল প্রধান বিষয়। তো এইটা যদি না মানা হয়, ইউনিটি অফ কমান্ড যদি না মানা হয়, সেক্ষেত্রে কি হবে? যদি প্রতিষ্ঠান দেখা যায় কি দ্বৈত অধীনতা তৈরি হবে, মানে প্রতিষ্ঠানে যদি এমন দেখা যায় যে একজন কর্মী দুজন বসের থেকে সরাসরি কি অর্ডার নিচ্ছে, তো সেক্ষেত্রে একসাথে যদি অর্ডার নেয়, সে কোন জনেরটা করবে সে কিন্তু সে নির্ধারণ করতে পারবে না, অথবা একজনেরটা করলে আরেকজনেরটা করতে পারবে না। তো ইম্পর্টেন্স অনুসারে কাজগুলো কিন্তু বন্টন হবে না। তো সেই জন্যই কি এই ইউনিটি অফ কমান্ড এর মাধ্যমে বোঝায় যে একজন কর্মী শুধুমাত্রই একজন বসের নিকট থেকে তার যে নির্দেশনা বা কাজের যেই আদেশ সেটা গ্রহণ করবে। এটা হচ্ছে এই আদেশের ঐক্য। তারপরে হচ্ছে নির্দেশনার ঐক্য, ইউনিটি অফ ডাইরেকশন। মানে কি সব কাজের উদ্দেশ্য একই লক্ষ্য কেন্দ্রিক হবে, মানে প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকবে, ব্যক্তি থাকবে, সেই বিভাগের আলাদা আলাদা লক্ষ্য থাকতে পারবে, কিন্তু সেই লক্ষ্যগুলো অবশ্যই যে প্রধান লক্ষ্য সেই অনুসারেই নির্ধারিত হতে হবে। মানে যদি সাপোজ একটা কোম্পানি ঠিক করলো যে তার 20% মুনাফা বৃদ্ধি করবে এই বছর, তো সেই ক্ষেত্রে 20% যদি মুনাফা বৃদ্ধি করে এই বছর, এটা হচ্ছে তার কি প্রতিষ্ঠানের লক্ষ্য, সেটা নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানে যে সকল বিভাগ থাকবে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ এবং উৎপাদন বিভাগ, সেগুলোরও কিন্তু সেই একই রাস্তায় যেতে হবে সেই লক্ষ্য অর্জনের জন্য। যেমন ক্রয় বিভাগের কিন্তু 20% বেশি ক্রয় করতে হবে, মানে মেশিনারিজ বলি, কাঁচামাল বলি, এগুলো ক্রয় করতে হবে। অন্যদিকে উৎপাদন বিভাগের 20% বেশি উৎপাদন করতে হবে, সেক্ষেত্রেও তার কি করতে হবে, যে লোক বলের প্রয়োজন পড়বে, মেশিনের প্রয়োজন পড়বে, সময়ে কর্মঘণ্টা বাড়িয়ে নিতে হবে, নতুনভাবে লক্ষ্য তৈরি করতে হবে। সেই লক্ষ্যটা অবশ্যই কি প্রধান লক্ষ্য কর্তৃক নির্ধারিত থাকবে। এবং বিক্রয় বিভাগ কি 20% বেশি বিক্রয় করতে হবে আগের তুলনায়, তাদেরও কি জনবল বাড়াতে হবে এবং বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা প্রমোশন করতে হবে। তো এটাই হচ্ছে, এটার মানেই হচ্ছে কি যে নির্দেশনা ঐক্য একটা লক্ষ্য, মানে সকল প্রতিষ্ঠানের যতগুলো বিভাগ ব্যক্তি থাকবে একই লক্ষ্য কেন্দ্রিক পরিচালিত হবে। তো পরবর্তীতে হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। মানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদান। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন লোক থাকবে, বিভিন্ন ব্যক্তি থাকবে, এবং যদি প্রতিষ্ঠান সেই কিছু ব্যক্তির স্বার্থটাকে ঊর্ধ্বে তুলে প্রতিষ্ঠানের যে সাধারণ স্বার্থটাকে যদি প্রাধান্য না দেয়, সেক্ষেত্রে কী হবে, প্রতিষ্ঠানটা সেভাবে লক্ষ্যে পৌঁছতে পারবে না। তো সেজন্যই অবশ্যই এই দিকটা নিশ্চয় থাকতে হবে যে ব্যক্তিগত লক্ষ্য থেকে প্রাতিষ্ঠানিক লক্ষ্যকে বেশি প্রাধান্য দিতে হবে। কারণ প্রাতিষ্ঠানিক লক্ষ্য যদি অর্জিত হয়, সেক্ষেত্রে সকল শ্রেণীর যে ব্যক্তিগত স্বার্থ থাকে সেটাও কিন্তু রক্ষা হয়। তো এটাই হচ্ছে এই নীতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থটাকে ত্যাগ করতে হবে। তো পরবর্তীতে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ যে পারিশ্রমিক, কারণ কর্মীরা কাজ করে কেন, পারিশ্রমিকের জন্যই। তো সেই এই নীতিটাতে বলা আছে যে কর্মীদেরকে তাদের কাজের প্রকৃতি, তাদের কাজের পরিমাণ, তাদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এবং তাদের জীবনযাত্রার মান এবং পারিপার্শ্বিক অবস্থা সকল কিছু বিবেচনা নিয়ে সন্তোষজনক পারিশ্রমিক দিতে হবে। কারণ তারা যাতে সন্তুষ্ট থাকে তাদের কাজের প্রতি, তারা কাজে যদি সন্তুষ্ট, তারা পারিশ্রমিক নিয়ে যদি সন্তুষ্ট থাকে, তাহলে তারা কি কাজ করতে আগ্রহী হবে। আবার অন্যদিকে মালিক পক্ষের প্রতিও কিন্তু প্রতিষ্ঠানের দৃষ্টি রাখতে হবে, যাতে মালিকরা বিনিয়োগ করে, ঝুঁকি গ্রহণ করে, বিভিন্ন ধরনের সময়ে সময়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে যে মালিকরাও কিন্তু কিছু প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী মুনাফা এবং তাদের যে আর্থিক সুযোগ সুবিধা সেটা যাতে তারা পায়, সেই দিকেও কি প্রতিষ্ঠানের দৃষ্টি রাখতে হবে। আবার একটা প্রতিষ্ঠানে কিন্তু কর্মীরা বা মালিক পক্ষের চাহিদা থাকবে অবশ্যই বেশি।
প্রতিষ্ঠানকেও কি নির্ধারিত করতে হবে যে সে কতটুকু পারিশ্রমিক বা কতটুকু সে প্রত্যাশা অনুযায়ী দিতে পারবে, তার কতটুকু ক্ষমতা, সেই বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু সে কর্মীদেরকে তার যেই আর্থিক সুবিধা সেটা দিবে, প্রদান করবে। তো এই পর্যায়ে পরবর্তী যেটা সেটা হচ্ছে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, এই এই মানে এই দুইটার মধ্যে ভারসাম্য। এই নীতিতে এই দুইটা কনসেপ্টের ভারসাম্যর কথা বলা হয়েছে এখানে। এখানে সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের অংশগ্রহণ কেমন, সেই মাত্রাটা বোঝানোর জন্যই এই কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। যেখানে কেন্দ্রীকরণের দ্বারা বোঝানো হয়েছে যে নির্বাহী কর্তৃক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে রাখা, মানে সকল প্রকার সিদ্ধান্ত মানে যেই প্রতিষ্ঠানের নির্বাহী বা প্রধান যারা, তারাই গ্রহণ করবে। কর্মীরা শুধু ফলো অর্ডার, মানে তারা শুধু কাজ করবে, তাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে না, অংশগ্রহণ করার সুযোগ নেই। আর বিকেন্দ্রীকরণ মানে বোঝাচ্ছিল অধস্তনদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া, মানে অধস্তনরা ইচ্ছা করলে বা তাদের থেকেও অভিমত নেওয়া হবে, তাদের অংশগ্রহণমূলকভাবে এই যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো এই দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হবে। হেনরি ফিল্ড বলেছে যে একটা প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণের পাশাপাশি কিছু পরিমাণ কেন্দ্রীকরণও রাখতে হবে। আর কেন্দ্রীকরণের অধিক মাত্রায় যদি কেন্দ্রীকরণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি কর্মীদের গুরুত্ব বা তাদের কাজের প্রতি যে আগ্রহ, ক্ষমতা, এগুলো কি হ্রাস পেয়ে যায়, সেক্ষেত্রে তারা উদ্বুদ্ধ হয় না। আবার বিকেন্দ্রীকরণ যদি হয় বা প্রতিষ্ঠানে ফলো করা হয় তাহলে সেক্ষেত্রে তারা তাদের ক্ষমতা বা গুরুত্ব বুঝে কাজ করতে আগ্রহী হবে এবং কাজের গতিশীলতা বাড়ে এই বিকেন্দ্রীকরণের মাধ্যমে। তো এই দুটোর মধ্যে একটা কি ব্যালেন্স রাখতে হবে যে কিছু পরিমাণ সিদ্ধান্ত কেন্দ্রীকরণের মাধ্যমে আসবে, কিছু পরিমাণ সিদ্ধান্ত বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানে গ্রহণ করা হবে। তো এই পর্যায়ে হচ্ছে জোড়াময় শিকল, মানে শিকলকে যে জোড়া, স্কালার চেন মানে শিকলের একটা আটকানো, প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিটাই হলো জোড়াময় শিকল। এখানে মূলত এক পারস্পরিক যে আবদ্ধতা বা সম্পর্কের যে আবদ্ধতা, সেটার প্রবাহটাকে নির্দেশ করে এবং যোগাযোগের যেই দিক নির্দেশনা, যে কোথা থেকে কোথায় নির্দেশনা হবে। যদি এখানে আমরা দেখি ডাউনওয়ার্ড কমিউনিকেশন, মানে সিদ্ধান্তগুলো উপর থেকে নিচে আসবে, তাহলে কি হবে যে শিকলটা উপর থেকে সিদ্ধান্তগুলো নিচের দিকে আসতে প্রবাহিত হবে। আবার অন্যদিকে যদি দেখি আপওয়ার্ড কমিউনিকেশন, মানে কি সিদ্ধান্তগুলো নিচ থেকে উপরের দিকে উঠবে, মানে অধস্তন কর্মীদের থেকে ফিডব্যাক কারা পাবে, যে কোম্পানির নির্বাহীরা। তো সেক্ষেত্রে কি হবে, মানে যে চেইনটা উপরের দিকে প্রবাহিত হবে। এছাড়াও কি হয়, এছাড়াও দেখা যায় কি হরিজন্টাল, যে সোজাসুজি, যে কর্মীদের এক কর্মী থেকে আরেক কর্মীদেরও কিছু পরিমাণ যোগাযোগের রাখতে হয়, সেটাকে বলা হচ্ছে গ্যাং প্ল্যাঙ্ক। গ্যাং প্ল্যাঙ্ক মানে হচ্ছে ওই যে বিভিন্ন নৌকা বা লঞ্চে ওঠার সময় যে একটা কাঠের পাটাতন দেখা যায়, সেই কাঠের পাটাতনটাকে বলা হচ্ছে, মানে কি একটা সেতু। সেই সেতু মানে কি, এটা হরিজন্টাল, একটা কর্মী থেকে আরেকটা কর্মী একই লেয়ারের বা একই লেভেলের ব্যবস্থাপক অথবা কর্মীদের মধ্যে যোগাযোগের জন্য। সেটাই হচ্ছে কি এই স্কালার চেনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমটা উপর থেকে নিচে কিভাবে হবে, সেটাই কি একটা চেইনের মধ্যে একটা শক্ত অবস্থায় থাকতে হবে এবং সবাই সবার এই যোগাযোগের মাধ্যমটা সম্পর্কে অবগত থাকবে। তারপর হচ্ছে শৃঙ্খলা, মানে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বা সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন, মানে এটা হচ্ছে কি উপায় উপকরণ, যেমন ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, এই তিনটি উপকরণের কি একটা অর্ডারকে নির্দিষ্ট করা হয়েছে, যে প্রত্যেকটা জিনিস তার যোগ্যতা অনুযায়ী কি কাজ কাজ করার জন্যই স্থাপন করতে হবে। দেখা যায় অনেক প্রতিষ্ঠানেই যে মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে কোনো ব্যক্তিকে তার পদে আধিষ্ঠিত না করে অন্য ব্যক্তিকে যে যোগ্য না তাকে প্রদান করা হয়, সেক্ষেত্রে কি হবে, এই পুরো প্রতিষ্ঠানের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সে কাজটা সুন্দরভাবে মানে ম্যানেজারের কাজটা সুন্দরভাবে মানে পরিচালনা করতে সেইভাবে সে পারবে না, কারণ সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে। তো এই নীতির মাধ্যমে বোঝাচ্ছে যে যেই কাজের জন্য যোগ্য তাকে সেই কাজেই কি স্থাপন করা। তারপরে হচ্ছে সাম্যতা,
যে সকল কর্মীর প্রতি সম্মান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা, মানে একটা সবাইকে সমান দৃষ্টিকোণ থেকে দেখা হবে, যে প্রতিষ্ঠানের সবাইকে সম্মান করবে এবং সবার প্রতি কি একটা নিরপেক্ষ আচরণ, কারো প্রতি কোনো বৈষম্য প্রতিষ্ঠানে করবে না, সেইটাই এই নীতির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তারপরে হচ্ছে চাকরি স্থায়িত্বের নীতি, মানে চাকরির নিশ্চয়তা বিধান করা, যে কোনো কর্মী যদি তার কাজের ক্ষেত্রে নিশ্চয়তা সম্পর্কে না জানে বা যে কোনো সময় তার চাকরি চলে যাবে এই ভয় যদি সে সবসময় থাকে, তাহলে দেখা যাবে কি সে তার কাজটা সুন্দরভাবে করতে পারবে না। সেই জন্যই এই নিশ্চয়তা বিধানের করতে হবে, যাতে তারা তাদের চিন্তা চেতনা সঠিকভাবে প্রয়োগ করতে পারে। নিশ্চয়তা বিধান করতে হবে যে কোনো প্রতিষ্ঠানে যদি ঘন ঘন কর্মী ছাঁটাই হয়, সেক্ষেত্রে কিন্তু তার ইনএফিসিয়েন্সিটাকেই বোঝানো হবে, মানে কর্ম অদক্ষতাকে বোঝানো হয়। তারপরে হচ্ছে উদ্যোগ, ইনিশিয়েটিভ, মানে কর্মীদের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে স্বাধীনভাবে চিন্তা চেতনা বিকাশের পরিবেশ তৈরি করে দিতে হবে, মানে তারা যাতে স্বাধীনভাবে কাজটা করতে পারে, একটা পথ তারা নিজেরাই, কাজ করার পথ যাতে তারা নিজেরাই তৈরি করতে পারে বা আবিষ্কার করতে পারে, সেই জন্যই কি কর্মীদেরকে গড়ে তুলতে হবে, তাদেরকে কাজের পরিবেশ দিতে হবে। তারপরে হচ্ছে বা টিম স্পিরিট সম্পর্কে বলা আছে পরবর্তী, যেটা হলো শেষ যেই এটা যে টিম স্পিরিট, যে প্রতিষ্ঠানের মধ্যে সবাই এক সূত্রে কাজ করবে, এটাকে ফরাসি ভাষায় বলা হয় স্পিরিট ডি কর্পস বা ইংরেজিতে বলা হয় ইউনিটি স্ট্রেংথ। তো এই সম্পর্কে একসাথে যাতে কাজ করে সেই ব্যবস্থাও কি প্রতিষ্ঠান তৈরি করে দিতে হবে, এবং কর্মীদের মাঝে দলগত চেতনা সৃষ্টি এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুভূতি জাগ্রত করা বা দলীয় কাজকে প্রাধান্য দেওয়া, সেই দৃষ্টিকোণ সেটাও কি এই দিকেও খেয়াল রাখতে হবে। তো এই 14টা নীতি ছাড়াও আরো কিছু নীতি আছে যেটা বর্তমান সময়ে খুব ব্যবস্থাপকরা প্রয়োগ করে থাকে, যেমন নমনীয়তার নীতি, ফ্লেক্সিবিলিটি, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনা, মানে আগে যে পরিবর্তন প্ল্যান করা ছিল বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেই পরিকল্পনা হয়তো বা বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার জন্য উপযুক্ত না, সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা, সেটাই হচ্ছে কি এই নমনীয়তার নীতি। তো আজকে আমাদের মূলত এইটুক পর্যন্তই, যে এই নীতিমালাগুলোই পরীক্ষায় আসে। তো এখন একটা বাড়ির কাজ দিয়ে দিলাম, যে ব্যবস্থাপকীয় কোন নীতি অনুযায়ী কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায়, আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, কেন্দ্রীকরণ নাকি বিকেন্দ্রীকরণ? এই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিবে, যে প্রশ্ন উত্তরটা